বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারা। এই অনুক্রম এবং ধারার এই অধ্যায়টির আজকে আমরা অর্থাৎ 29 এবং 30, 31 পৃষ্ঠা আমরা দেখব। অর্থাৎ পূর্ণাঙ্গ রূপে আমরা দেখতেছি। আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এই অভিজ্ঞতায় শিক্ষার্থীরা শিখতে পারবে অনুক্রম, সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, ফিবোনাচ্চি অনুক্রম, ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তো আপনারা যারা আমার 1 নম্বর ভিডিওটি এখনো দেখেননি, তো আপনারা প্লেলিস্ট থেকে 1 নম্বর ভিডিওটি দেখে আসুন, কারণ ওই ভিডিওটি দেখলে এই প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্তেছি। এই চিত্র থেকে আমরা অনুক্রমের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। যেমন প্রথমে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কয়েন সংখ্যা আছে কত? 8টা। তাহলে প্রথমে 8টা কয়েন, তারপরে 10টা, তারপর তৃতীয় নম্বরের মধ্যে আছে 12টা কয়েন, 14টা কয়েন এবং 16টা কয়েন। তো আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে 8 থেকে 10 তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 2। 8 থেকে 10 এই জায়গাতে বৃদ্ধি পাইছে কত? 2। আবার 10 থেকে 12 এই জায়গাতেও কিন্তু 2 করে বৃদ্ধি পেয়েছে। আবার 12 থেকে 14 এখানেও কিন্তু 2 করে বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর অনুক্রম। আর যদি প্লাস আকারে চিহ্ন আকারে দিতাম, তাহলে এটা বলতাম যে সমান্তর ধারা। তার প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে? প্রতি ক্ষেত্রে কিন্তু 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কয়েনটা দিয়ে আমরা এখানে বুঝতে পারতেছি কয়েনটার মধ্যে অনুক্রমও লক্ষণীয়, এবং এই কয়েনটার মধ্যে আমরা ধারাও লক্ষ্য করতে পারতেছি। অনুক্রম এবং ধারার বেসিক কনসেপ্টটা কি? অনুক্রমের মধ্যে কি থাকবে? প্রত্যেকটা পদের মাঝে কমা চিহ্ন থাকবে, এবং ধারার মাঝে কি থাকবে? প্রত্যেকটা পদের মাঝে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকবে। তো তারপরে আমরা যদি একটু খেয়াল করি, দেখব যে অনুক্রম ও ধারা আমরা এখন পড়া শুরু করি। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন এবং দেখতে থাকুন। তোমার প্রাত্যহিক জীবনে ক্রম শব্দটি বহুল পরিচিত একটি শব্দ, তাই না? প্রতিদিন কত জিনিসই না তোমাকে ক্রমানুসারে সাজাতে হয়। তোমার পড়ার টেবিল বা পাশের বুক সেলফটির কথা ভাবো। আকারে সবচেয়ে বড় বইগুলো নিশ্চয়ই সবার নিচে রেখেছো, অবশ্যই। তারপর ক্রমানুসারে ছোট বইগুলো উপরের দিকে তাক করে রাখা আছে। তো আমরা যখন বইগুলো রাখি, তখন আমরা কি করি? সবচেয়ে বড় বইগুলো নিচে রাখি, আর ক্রমান্বয়ে ছোট বইগুলো উপরের দিকে রাখি। তোমার স্কুলের ক্লাস শুরুর আগে তোমাদেরকে সমাবেশে অংশগ্রহণ করতে হয়। খেয়াল করেছো কি? তোমাদের প্রতিটি কলামে দাঁড়ানোর ক্ষেত্রে একটি নিয়ম মানতে হয়। তোমাদেরকে উচ্চতার ক্রম অনুসারে দাঁড়াতে হয়। সমাবেশ শেষে ক্লাসে যাওয়ার পরেই শ্রেণী শিক্ষক তোমাদের উপস্থিতি নেন। তোমাদের রোল নম্বর কিভাবে সাজানো? নিশ্চয়ই ক্রমানুসারে। হ্যাঁ, তাই কিন্তু ক্রমানুসারে সাজানো। এ তো গেল তোমার স্কুলের কথা। তুমি বাজারে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছো যে কোনো দোকানি বা দোকানের জিনিসপত্র নানা রকম নানা রকমের সাজিয়ে রাখেন। যেমন ফলের দোকানদার আপেল, কমলা সুষম পিরামিডের মতো সাজিয়ে রাখেন। হাঁড়ি পাতিল, থালা বাসন, বালতি মগ বিক্রেতারাও ও তাদের দ্রব্যাদি বড় থেকে উপরের দিকে ক্রমানুসারে ছোট আকারে সাজিয়ে রাখেন। খেলার মাঠের গ্যালারির আসন ব্যবস্থার কথা চিন্তা করো। এমনকি সিনেমা হলে দর্শকদের বসার ক্রম, নিচের ছবি দুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। এটা আমরা আসন ব্যবস্থা পাচ্ছি। এই প্রথম চিত্রটাকে পাচ্ছি আসন ব্যবস্থা, আর এই পাশে এই চিত্রটা আমরা পাচ্ছি মাটির পাতিল। তো এখন প্রশ্ন করছে, আসন ব্যবস্থা ও মাটির পাতিলগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি? হ্যাঁ, অবশ্যই বৈশিষ্ট্য আছে। সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করো। তোমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেলে তার নিচে খালি বক্সে লেখো। তো আমি খালি বক্সে তোমাদের জন্য সুবিধার্থে আমি লিখে রাখছি, তো একটু দেখে নেন। তো আমরা আসন ব্যবস্থার মধ্যে আমি যে টপিকটা লিখে রাখছি, যে আসন ব্যবস্থায় কি হয়, যে আসন ব্যবস্থা ক্রমান্বয়ে নিম্ন থেকে উচ্চ ক্রমে সাজানো হয়েছে, এবং প্রথমে পুরুষ এরপরে নারী এইভাবে ক্রমান্বয়ে সাজানো হয়েছে। প্রথমে পুরুষ নারী, তারপর পুরুষ নারী, এইভাবে নিম্ন থেকে উচ্চ ক্রমে সাজানো হয়েছে। আর মাটির পাতিলের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো মাটির পাতিলগুলোর ক্ষেত্রে এক জাতীয় পাতিলগুলো বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজানো হয়েছে। তো আপনারা এটা এই কথাগুলো লিখে ঘরটি পূরণ করতে পারেন। ওকে, তারপরে দেখেন যে আমরা আমাদের চারপাশে নানাবিধ ক্ষেত্র বিভিন্ন ধরনের ক্রম দেখে থাকি, আর এই ক্রম থেকেই মূলত অনুক্রমের ধারণাটি এসেছে। তাছাড়া তোমরা ইতিমধ্যেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে অনেক কিছুই জেনেছো। যেমন স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 ডটের ইত্যাদি সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা সবাই জানি। এর কথা ভাবতে পারো। সংখ্যাগুলো ক্রমানুসারে সাজানো
এছাড়াও আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। ভেবে দেখো তো আর কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো নিচে খালি বক্সে ঝটপট লিখে ফেলো। তো আমি যদি বৈশিষ্ট্যগুলোর কথা একটু বলি, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি 2 থেকে যদি আমরা 1 কে বাদ দেই তাহলে থাকবে কত? 1 থাকবে। আবার 3 থেকে যদি আমরা 2 কে বাদ দেই তাহলে কত থাকবে? 1 থাকবে। তো প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা আমরা 1 নম্বরে লিখবো যে প্রতি ক্ষেত্রে সংখ্যাগুলি প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে প্রতিটি পদের পার্থক্য 2 - 1 = 3 - 2 = 4 - 3 কত? 1। তো সংখ্যাগুলো অসীম পর্যন্ত বিস্তৃত, কারণ স্বাভাবিক সংখ্যা কত দূর পর্যন্ত সেটা কিন্তু এখানে দেওয়া নাই। তো এই স্বাভাবিক সংখ্যা ডট ডট দেওয়া আছে, ডট ডট থেকে আমরা বুঝবো যে স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত। সংখ্যাগুলোর মাঝে সকল ধনাত্মক জোড় ও বিজোড় সংখ্যা বিদ্যমান। সংখ্যাগুলোর মাঝে সকল মৌলিক সংখ্যা বিদ্যমান। সংখ্যাগুলো ক্রমান্বয়ে বিজোড় অথবা জোড় নিয়মে বিন্যস্ত আছে। সংখ্যাগুলোর পরপর 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে মাঝের সংখ্যাটি অপর দুটি সংখ্যার গড়। এই বিষয়টা যদি আপনারা একটু দেখেন তাহলে খুব ভালোভাবে দেখতে পারবেন যে আমরা এখানে লিখলাম 2, তারপর লিখলাম 3, তারপর লিখলাম 4। এই তো 2, 3 অর্থাৎ ক্রমিক সংখ্যা। প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা, 3টা পরপর ক্রমিক সংখ্যা যদি হয়, প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা এটা যোগ করব, তাহলে 6 আর 2 আর 4 যোগ করলে পাবো 6। আর এটার গড় মানে সংখ্যা কয়টা? 2টা। তাহলে এখানে সংখ্যা কিন্তু 2টা, এই জন্য 2 দিয়ে ভাগ দেবো। তার মানে 2 দিয়ে ভাগ দিলে পেলাম কত? 3 পেলাম। তাহলে কি করলাম? প্রথম এবং শেষের সংখ্যাটার যোগফল লিখলাম। ভাগ হলো মানে সংখ্যার গড় মানে কি? সংখ্যা এখানে 2টা, সেই জন্য 2 দিয়ে ভাগ দিলাম। তাহলে প্রথম সংখ্যা এবং অর্থাৎ শেষ সংখ্যার যোগ ভাগ হলো 2 ইকুয়াল পাবো কত? 6। আমরা আরেকটা লিখি 7, তারপর লিখলাম 8, তারপর লিখলাম 9। তো ঠিক এখানেও আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন যে 7 আর হলো 9, 7 9 যোগ করলে পাবো হচ্ছে 16। তাহলে 16 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে পাবো কত? 8। তাহলে এই ছিল আজকের ক্লাস, অর্থাৎ এই ঘরটি আমরা পূরণ করলাম। এখন আপনারা ধৈর্য সহকারে এটা ভিডিওর মধ্যে আমি করে দেব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই ছকটি বা এই অঙ্কটি করে নেবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।